নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, 2025 সালে যদি তোমার মনের মধ্যে এতটুকু ইচ্ছে থাকে জিএনএম বা এএনএম নার্সিং গভর্নমেন্ট কলেজগুলোর মধ্যে একটি গভর্নমেন্ট কলেজের সিট এবছর হাতের মুঠোয় করতে হবে, তবে তুমি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছো। মাথায় রেখো, এই জিএনএম এএনএম এক্সাম 115 মার্কের সংগঠিত হয়, আর এই 115 মার্কের এক্সামের মধ্যে বায়োলজির উপর ডিপেন্ড করে থাকে 50 মার্ক। প্রিয় ভাই ও বোন, বায়োলজি একমাত্র একটা সাবজেক্ট যে সাবজেক্ট ডিসাইড করবে তুমি এবার জিএনএম পেতে চলেছো কি তুমি এবার এএনএম পেতে চলেছো, তুমি 80+ নাম্বার আনতে চলেছো নাকি তুমি 60+ নাম্বার আনতে চলেছো। টোটাল ডিপেন্ড করছে বায়োলজির উপর। আর বায়োলজির যে অধ্যায় নিয়ে আজকে আমরা আমাদের ভিডিওতে আলোচনা করব, রক্ত সংবহন, সেই অধ্যায় থেকে প্রত্যেক বছর জিএনএম এএনএম এক্সামে 2টি বা 3টি প্রশ্ন চলেই আসছে প্রত্যেক বছর, সে 2021 হোক, 2022 হোক, 2023 হোক কি 2024 হোক। আশা করি তুমি প্রস্তুত আছো। খাতা কলম নিয়ে বসো। যদি খাতা কলম নিয়ে না বসে থাকো, উঠো, যাও, খাতা কলমটা নিয়ে আসো। দুটো কলমের ব্যবহার করবে, একটা লাল এবং একটি কালো। যদি লাল ও কালো না থেকে থাকে, যে কোনো দুটি কালারের দুটি কলমের ব্যবহার করবে। প্রস্তুত থাকো, কারণ জিএনএম এএনএম এক্সাম আর কয়েকটি মাসের মধ্যে সংগঠিত হতে চলেছে, আর সাকসেস কিন্তু তোমাকে এবছরই পেতে হবে। যদি তোমার মনে সন্দেহ জাগে, দাদা প্রমাণ দিন তো রক্ত সংবহন অধ্যায় থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসছে, আমি তোমার জন্য গাদামূলক প্রশ্ন নিয়ে এসেছি। এই যে প্রশ্নগুলো তুমি দেখতে চলেছো কি না, এই যে প্রশ্নগুলো দেখছো, এগুলো সব রক্ত সংবহন অধ্যায়ের প্রশ্ন। কবে এসছে? 2021, 2022, 2023, 2024 রক্ত সংবহন অধ্যায় থেকে টানা প্রশ্ন কিন্তু জিএনএম এএনএম এক্সামে এসছে। আর এই অধ্যায়ের যে টপিকটা আজকের ভিডিওতে আমরা তোমাদের সামনে তুলে ধরবো, সেটি হলো রক্ত এবং তার বর্ণনা। চলো, প্রস্তুত আছো আশা করি সবাই। এই মুহূর্তে কিন্তু আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিচ্ছি। আজকের ফার্স্টেই আমি কিন্তু রেখেছি রক্ত কী জিনিস। ভালো করে বুঝো, খাতা কলম নিয়ে আশা করি বসেছো। যদি না বসে থাকো, খাতা কলমটা নিয়ে আসো, দুটো কলমের ব্যবহার করো, একটা খাতার ব্যবহার করো, সুন্দর করে নোট ডাউন করবে, কারণ এই নোটগুলো থেকে টানা পরীক্ষায় প্রশ্ন তুলে দিবে। ক্লিয়ার হয়েছে? কি বলেছে? রক্ত এক ধরনের অস্বচ্ছ লবণাক্ত ক্ষারধর্মী তরল যোগকলা। ছোটোবেলাও পড়েছি, 7-এ পড়েছি, 8-এ পড়েছি, 9-এ পড়েছি, এবং আশা করি 10-এও পড়েছো। তুমি সায়েন্স ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট হও কি আর্টস ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট হও, ভাই আমার, এটা তো তুমি অবশ্যই ছোটোবেলা পড়েছো যে রক্ত একটি অস্বচ্ছ লবণাক্ত ক্ষারধর্মী তরল যোগকলা। কিন্তু প্রিয় ভাই ও বোন আমার, এইটুকুটা বিষয় জানলে পরে কেবলমাত্র জিএনএম এএনএম এক্সাম তুমি পাস করতে পারবে না। খুব ইম্পর্টেন্ট অধ্যায়, কিন্তু এই অধ্যায়ের যে প্রশ্নগুলো 2025 সালে উঠে আসতে চলেছে, সেই প্রশ্নগুলো তোমাকে আমি এই মুহূর্তে তুলে ধরে দিচ্ছি, তোমার সামনে তুলে ধরে রাখছি। ফার্স্ট পয়েন্ট, রক্ত উৎপাদিত হয় মেসোডাম থেকে। খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসছে। ভিভিআই, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে একটা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে একটা। যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় রক্তের উৎপত্তি কোথায় থেকে, অ্যান্সার করতে হবে মেসোডাম থেকে। মাথায় রাখবে, কিছু কিছু জায়গায় এই মেসোডামের অস্থিমজ্জার কথাও ব্যাখ্যা থাকে। তো যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় রক্ত উৎপন্ন হয় কোথায় থেকে, আমি চোখ বন্ধ করে দেখার চেষ্টা করব ওখানে মেসোডাম আছে কি আছে না। যদি মেসোডাম না থাকে, সেখানে অবশ্যই অস্থিমজ্জা থাকবে, সেটি তুলে রাখবো। নোট ডাউন করেছো তো বোন? কার অপেক্ষায় আছো? এই যে তুমি দেখলে গোটা বডির মধ্যে আমাদের রক্ত আছে, যে রক্তটা আমাদের সমস্ত দেহ অঙ্গ প্রত্যঙ্গ তন্ত্রের মধ্যে সংযোগ রক্ষা করছে, এই রক্তের উৎপত্তি কোথায় থেকে হয়? উৎপত্তি হয় মেসোডাম থেকে। কোথায় থেকে উৎপত্তি হয়? উৎপত্তি হয় মেসোডাম থেকে, যা অস্থিমজ্জাও পরীক্ষায় উঠে আসতে পারে। যেখান থেকে হয় মেসোডাম থাকবে, নয় অস্থিমজ্জা থাকবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট যদি তোমাকে আমি বলি, রক্ত স্বাভাবিক, এই রক্তের মধ্যে স্বাভাবিক পিএইচ স্কেলের দ্বারা যদি আমরা রক্তকে দেখি, যেটি ক্ষার না এটি লবণাক্ত, পিএইচ স্কেলে কি মাপা হয়? ছোটবেলা পড়েছো তো? যদি না পড়ে থাকো, আমি তোমার সামনে তুলে ধরছি। পিএইচ স্কেলের মাধ্যমে কোনো বস্তু বা কোনো জিনিসের ক্ষারতা ও আম্লিকতা পরিমাপ করা হয়। সে বস্তুটি কতটা ক্ষারকীয়, সে বস্তুটা কতটা আম্লিক, সেটা পরিমাপ করার জন্য পিএইচ স্কেল ব্যবহার করা হয়। তো আমরা যদি রক্তের মধ্যে পিএইচ স্কেল ব্যবহার করি, আমরা দেখতে পারবো রক্তে পিএইচ স্কেলের মান হচ্ছে 7.35 থেকে 7.45। যারা জানো না, তারা একটু ভালো করে কানটা খুলে আমার কথা শুনো, প্রিয় ভাই ও বোন আমার। সাকসেস পাওয়ার ইচ্ছা থাকলে আমার কথাটা ক্লিয়ারভাবে শুনো। এই যে পিএইচ স্কেল আছে, এই পিএইচ স্কেলের 14টা মাপকাঠি থাকে এবং মাঝখানে থাকে 7। মাথায় রাখবে, 14টা মাপকাঠি থাকবে, মাঝখানে থাকবে 7। যদি 7-এর বেশি মান চলে আসলো, যেমন রক্তে এসে 7-এর থেকে একটু বেশি এসছে 7.35 আর 7.45, একটু বেশি এসছে, 7-এর থেকে যদি বেশি আসে সেটা হবে ক্ষারকীয়। আর যদি 7-এর থেকে কম হয় সেটা হবে
আমলিক। তো এক্স্যাক্টলি 7-এর কম হলে হবে আমলিক, 7-এর বেশি হলে হবে ক্ষারকীয়। আমি দেখলাম রক্তে পিএইচের মান 7-এর থেকে একটু বেশি, তাই আমি রক্তকে বলবো রক্ত একটি স্বল্প ক্ষারকীয় উপাদানগুলোর মধ্যে পড়ে। মাথায় ঢুকেছে? পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন দেয়, ক্যাটাগরি 1 বা ক্যাটাগরি 2 এ প্রশ্ন তুলে দিল, বলো তো রক্ত একটি ক্ষারকীয় উপাদান, রক্ত একটি আম্লিক উপাদান, রক্ত ক্ষারকীয় আমলিক উভয় উপাদান, আবার এখন বলছে উপরের কোনোটিও না, তখন কি করবে? তখন তোমাকে মাথায় রাখতে হবে, দাদা পড়িয়েছিল পিএইচ স্কেল দ্বারা যদি আমরা রক্তের ক্ষারকীয়তা আমলিকতা পরিমাপ করি, পিএইচ স্কেলের 14টা মাপকাঠির মধ্যে রক্ত 7-এর থেকে একটু বেশি, আর দাদা বলেছিল 7-এর বেশি হলে সে গল্পটা ক্ষারকীয় হবে। যেহেতু একটু বেশি তাই বলবো আংশিক ক্ষারকীয়। রক্ত আংশিক ক্ষারকীয় প্রকৃতির। নেক্সট পয়েন্ট, রক্তের স্বল্প ক্ষারকীয় প্রকৃতির। আচ্ছা, আমি বলেই দিয়েছি, ঠিক আছে? তো আংশিক বা স্বল্প যে কোনো একটা ফ্যাক্ট রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেকবার পরীক্ষায় এই প্রশ্নটা তুলে দিয়েছে। 2025-এ তুলে দিলে তুমি পারবা তো? যদি এটা তুলে ধরে তুমি না তুলতে পারো, পরীক্ষায় যদি এই জিনিসটা মনে রাখতে পারো, তাহলে মাথায় রেখো যে পরিবারের মা বাবা তোমার জন্য পরিশ্রম করছে না, তাদেরকে বলে দাও যে বেকার আমার পিছনে পরিশ্রম করে লাভ নাই। প্রিয় ভাই ও বোন আমার, 2025 সাল তোমার লাইফে কতটা ইম্পর্টেন্ট তুমি কল্পনাও করতে পারবে না। 2026-এ ভোট আছে এবং ভোটের আগে আগে 2025-এর শেষের দিকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। জিএনএম এক্সামে কতগুলো ভ্যাকেন্সি আছে কেউ এখন থেকে বলতে পারবে না, সবাই সম্ভাবনাই দিবে। কিন্তু মাথায় রেখো, ভোট যখন পাশে থাকবে তারপর রেজাল্ট আর ভ্যাকেন্সি দুটো একসঙ্গে বেরোবে। ভ্যাকেন্সি সেখানে যথেষ্ট বেশি থাকবে, কারণ যে রাজ্যে তুমি থাকো এ রাজ্যে ভোটের আগে আগেই ভ্যাকেন্সি বেরায়। সে যে কোনো এক্সামের হোক, সে টেট হোক, সে ডাব্লিউবিপি হোক, কি তোমাদের জিএনএম এক্সাম হোক। প্রিপারেশান নিচ্ছ তো? প্রিপারেশান নিচ্ছ তো? ভালো করে পড়ো। চলো টপিকে আবার চলে আসি। যদি আমরা কিছু প্রাণী দেখি, যেমন মাছ, যেমন কিছু উভচর প্রাণী, যেমন কিছু সরীসৃপ প্রাণী, এদের দেহের রক্ত যেটা হয় সেটা শীতল প্রকৃতির হয়, মনে রাখতে হবে। আমি জানি তুমি হয়তো গ্র্যাজুয়েশন করেছো, তুমি হয়তো উচ্চ মাধ্যমিক পাস করেছো, তুমি হয়তো এমএসসিও পড়ে নিয়েছো, কিন্তু প্রিয় ভাই ও বোন আমার, জিএনএম এক্সামে যখন মানুষ ভুল করে আসে না, সেটা কঠিন প্রশ্ন ভুল করে না, জানা প্রশ্ন ভুল করে আসে। আর এটা তোমাদের জানা আমি জানি, কিন্তু একবার রিভিশন দিয়ে দাও, যদি না জানা থেকে খাতায় নোট করে নাও। কি বলেছে? মাছ, উভচর প্রাণী এবং সরীসৃপ। মাছ, উভচর প্রাণী এবং সরীসৃপ। আমার সঙ্গে বলো বোন আমার, রেকর্ডেড ভিডিও দেখছো তো, লজ্জা কিসের? আমার সঙ্গে বলো যে মাছ, উভচর ও সরীসৃপ এই 3 ধরনের প্রাণী যারা আছে তাদের দেহের রক্ত শীতল হয়। কিন্তু যদি তুমি আবার পক্ষী আর স্তন্যপায়ী প্রাণীর কাছে চলে আসো, পাখি এবং স্তন্যপায়ী প্রাণী যেমন মানুষ, আমাদের মতো জীবের কাছে চলে আসো, তখন আমাদের দেহে যে রক্ত আছে সে রক্ত কিন্তু সর্বদা উষ্ণ প্রকৃতির হয়। কি প্রকৃতি হয়? উষ্ণ প্রকৃতির হয়। আশা করি এই টপিকটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। আর এই মুহূর্তে আমরা যে নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব, সেই পার্টটি হলো রক্তকে যে আমরা কি বললাম, রক্ত একটি তরল যোগ কলা। কি বললাম? রক্ত তরল যোগ কলা। দেখো, আমি তোমাদেরকে সঠিকভাবে আলোচনা করে বলি কি না, আজকাল প্রশ্ন বিবৃতিমূলক আসছে। আমি জানি তুমি জিএনএম জন্য অনেক বই ফলো করছো, তুমি মার্কেট থেকে পাওয়া এই বইগুলো ফলো করছো, 9-10-এর এই টেক্সট বইগুলো ফলো করছো, কংগ্রাচুলেশন, খুব ভালো কাজ করছো। কিন্তু এই বইগুলো কোন পার্ট পড়তে হবে তুমি জানো? এই বইগুলো কোন পার্টগুলো থেকে প্রশ্ন আসে তুমি জানো? না হুর হুর করে বই খুলছো আর হুর দাবাং করে পড়ে যাচ্ছ। হবে না এইভাবে পড়ে, তোমাকে জানতে হবে, কারণ হাতে সময় খুব কম। তোমাকে জানতে হবে রক্ত সংবহন অধ্যায়ের কোন জায়গাগুলো থেকে পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে, সেই টপিকগুলাই পড়তে হবে তোমাকে। যদি আমি এটা বলি তোমাকে রক্তকে তরল যোগ করা বলার প্রধান কারণ কি, কেন আমি তোমাকে পড়াচ্ছি, কারণ এখান থেকে বিবৃতিমূলক পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে জানো? এভাবে আসে। কি বলে জানো? যে নিম্নলিখিত কোন কারণটির জন্য রক্তকে একটি তরল যোগ কলা বলা হয়? 4টা কারণ তোমার সামনে ঠুকে দিবে এবং তোমাকে বলতে হবে বলো তো 4টার মধ্যে কোনটা কারণ। আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে সবার আগে এই জায়গাটা কভার করতে হবে, এই জায়গাটা তোমাকে কভার করতে হবে। কি বলেছে দেখি তো? রক্ত ভ্রূণজ মেসোডাম থেকে উৎপত্তি লাভ করে। কিছুক্ষণ আগে আমি পড়ালাম তোমাকে রক্তের উৎপত্তি কোথায়, পড়ালাম তো। যদি না জেনে থাকো প্লিজ নোট ডাউন করো বোন আমার, কারণ হাতে সময় খুব কম রয়েছে। জানুয়ারি পড়ে গিয়েছে এবং জানুয়ারিতে ঠান্ডায় লেপ থেকে বাইরে বেরোতে তো অনেকে তোমরা পারছো না। সময় কিভাবে কাটবে তুমি কল্পনা করতে পারবে না। সমস্ত পরিবার তোমার উপর নির্ভর করছে। আমি জানি তুমি সারাদিনে অনেক কাজ করছো, তুমি হয়তো লেবার খাটছো, তুমি হয়তো সংসারের জন্য খাটছো, সারাদিন ভাত রান্না, তরকারি রান্না, এমনকি টিউশন পড়ানো, পরিবার টানা। মেয়ের জীবন সহজ না, আমি মানছি, একটা মেয়ের জীবন সহজ না, আমি মানছি। কিন্তু বোন আমার, পরিবার যখন তোমার উপর ডিপেন্ডেন্ট,
তাহলে এই বছর তো তোমাকে সাকসেস আনতে হবে। আর আমি জানি বোন, আমি তোমাকে বলছি বোন, আমার যে ভিডিও দেখছো আমি তোমাকে বলছি তুমি অবশ্যই সাকসেস পাবে, কিন্তু তোমাকে এই জায়গাগুলো কভার করতে হবে বোন, এই জায়গাগুলো কভার করতে হবে। তোমাকে জানতে হবে কোন টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, রক্ত ভ্রূণজ মেসোরাম থেকে উৎপত্তি লাভ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাদা আপনি বললেন। তারপর এই তরল রক্তে কোষীয় উপাদানের তুলনায় ধাত্রের পরিমাণ বেশি থাকে। এই রক্তের মধ্যে নানা রকম কোষীয় উপাদানের তুলনায় ধাত্রের পরিমাণ বেশি থাকে। আর এই ধাত্রগুলোর সাহায্যে রক্ত তার তরল ধাত্রের সাহায্যে দেহের বিভিন্ন অঙ্গ, তন্ত্র প্রভৃতির মধ্যে সংযোগ সাধন করে। সমস্ত এই যে তুমি দেখতে পাচ্ছ, তোমার সামনে যদি আমি তুলে ধরি, এই যে বডিটা সুন্দর করে তুলে ধরি, তো এই যে বডিটা, এটা মানব দেহেরই তো একটা বডি। ঠিক আছে, এই বডির মধ্যে দেখো রক্ত, শিরা, ধমনী, হৃৎপিণ্ড গোটা বডির মধ্যে কি করছে? সংযোগ রক্ষা করছে, গোটা বডির মধ্যে সংযোগ রক্ষা করছে। একটা বার ভেবে দেখো, কেটে গেছে পায়ে, খেলে তুমি ওষুধ মুখ দিয়ে গেল তোমার পেটে, পায়ে কীভাবে সারবে? সেই ওষুধ রক্তের মধ্যে গুলে যাবে এবং রক্তের দ্বারা সে গোটা বডিতে ছড়িয়ে যাবে, তাই পায়ে কেটে যাওয়া অংশ তখন সেরে যাবে। মাথায় রেখো, এই কারণে হাতে পায়ে একসঙ্গে কাটলেও, হাতে ও পায়ে একসঙ্গে কেটে গেছে, খেলাম ওষুধ, গেল ওষুধ পেটে, পায়েও তা সারিয়ে দিল, হাতেও তা সারিয়ে দিল যে ক্ষত স্থান ছিল। কিভাবে সারালো? সে ওষুধ রক্তের সঙ্গে মিশে যায়। রক্ত আমাদের সমস্ত বডির মধ্যে, সে পায়ের নখ থেকে শুরু করে মাথা পর্যন্ত সমস্ত বডির মধ্যে যোগাযোগ সাধন করে, সংযোগ রক্ষা করায়। তাই এই কারণে, যেহেতু এই কারণে রক্ত আমাদের সমস্ত অঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারে, তাই রক্তকে তরল যোগকলা বলা হয়। কি বলা হয়? তরল যোগকলা বলা হয়। ভালো করে দেখো বোন আমার, ভালো করে দেখো, এটা তোমার পাশে 4টা লাইন হতে পারে, আমার কাছে একটা বিবৃতিমূলক প্রশ্ন এখানে লুকিয়ে আছে। কি প্রশ্ন হতে পারে দেখবা? কি প্রশ্ন হতে পারে দেখবা? খাতা কলম নিয়ে বসছো তো? নোট ডাউন করে নিবে। রক্তের উৎপত্তি কোথায়? ভ্রূণজ মেসোরাম থেকে রক্ত উৎপত্তি লাভ করে। তারপর এই রক্তে কোষীয় উপাদানের তুলনায় কার পরিমাণ বেশি? ধাত্র। এই রক্তে কোষীয় উপাদানের তুলনায় কার পরিমাণ বেশি? ধাত্র। রক্তে কোষীয় উপাদানের তুলনায় কার পরিমাণ বেশি? ধাত্র। আর যেহেতু রক্তে ধাত্রের পরিমাণটা বেশি, এই ধাত্রের মাধ্যমে কিন্তু রক্ত সহজে আমাদের গোটা বডির মধ্যে সংযোগ রক্ষা করতে পারে। রক্ত কি স্পিডে গোটা বডির মধ্যে যাওয়া আসা করে হৃৎপিণ্ডের মাধ্যমে। হৃৎপিণ্ড কি করে? ধক 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 ধক, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল। আর যখন হৃৎপিণ্ড ধক, রক্ত সমস্ত দেহ থেকে হৃৎপিণ্ডে চলে আসে। যখন হৃৎপিণ্ড ধক, রক্ত সমস্ত দেহ থেকে চারিদিকে হৃৎপিণ্ড থেকে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। 120, 80, 120, 80 এই স্পিডের মাধ্যমে রক্ত কিন্তু সমস্ত দেহের মধ্যে চলাচল করছে এবং সমস্ত বডির মধ্যে সংযোগ রক্ষা করছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এইবার প্রশ্নটা যে আমি তোমাদের সামনে কিছুক্ষণ আগে তুলে রাখলাম, সে প্রশ্নটা তোমাদের সামনে আমি তুলে ধরছি। কি বলেছে জানো প্রশ্নটা? দেখি তো কি বলেছে কোশ্চেনটা। দেখি তোমাদের মধ্যে কতজন ভালোভাবে ক্লাস করছো, কতজন মা বাবার স্বপ্ন পূরণ করার চেষ্টা করছো। দাদা জিএনএম এএনএম পাস করবো আমি, মা বাবার স্বপ্ন কিভাবে পূরণ হবে? যে মার বাবা খাটছে, কার জন্য খাটছে? তোমার জন্য খাটছে। তোমার সাকসেসে কে খুশি হবে? তুমি বেশি খুশি হবে? না বেটা না, তোমার বাবা মা খুশি হবে। সারাদিন কাজকর্মের পর সে মানুষগুলো একটা জিনিসই চায়, যে আমার যে সন্তানটা আছে সে যাতে একটা সাকসেস লেভেলে পৌঁছে যায়। আর তুমি যে রাজ্যে থাকো না বেটা, তুমি যে রাজ্যে থাকো, এ রাজ্যের ডিগ্রির কোনো দাম নাই, তোমাকে বুঝতে হবে। যদি আমার কথা বিশ্বাস না হয়, রাস্তায় বেরাও, আমার মতো কোনো ইয়ং ছেলেকে দেখবা, দেখে বলবা দাদা একটু দাঁড়ান তো, বলুন তো আপনার কোয়ালিফিকেশন। বলবে MA, বলবে গ্র্যাজুয়েট। এ রাজ্যে যখন ডিগ্রির দাম নাই, তো কলেজের ওই ডিগ্রির জন্য না খেটে জিএনএম এক্সামের জন্য যদি তুমি খেতে থাকো, যদি পরিশ্রম করে থাকো, ভালো কাজ করছো। কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোন কারণটির জন্য রক্তকে একটি তরল যোগকলা বলা হয়? নিম্নলিখিত কোন কারণটি, এমন কোন কারণ আছে যার জন্য রক্তকে তুমি তরল যোগকলা বলবা? প্রথম ক নাম্বার বলেছে রক্তে ক্ষারকীয়তা বেশি থাকে। ক নাম্বারের পর খ নাম্বার, রক্তে ঈষৎ লবণাক্ত প্রকৃতির হয়। গ নাম্বার, রক্তে ধাত্র সমূহ দেহতন্ত্রের মাধ্যমে সংযোগ রক্ষা করে এবং রক্ত হৃৎপিণ্ডে দ্বারা কি হয়? বাহিত হয়। কোনটি অপশন তোমার কারেক্ট মনে হচ্ছে সেটি কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করে দিবে। ঠিক আছে, তো ফার্স্ট পয়েন্ট ছিল রক্ত ক্ষারকীয়, সেকেন্ড পয়েন্ট ছিল রক্ত ঈষৎ লবণাক্ত, থার্ড পয়েন্ট ছিল রক্তের ধাত্র সমূহ দেহতন্ত্রের মাধ্যমে সংযোগ রক্ষা করে, মানে দেহতন্ত্রগুলো দ্বারা সংযোগ রক্ষা করে এবং রক্ত হৃৎপিণ্ডে বাহিত হয়। তার জন্য কি ভেবে দেখো। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করেছিল, দাদা আপনি কি কোনো কোর্স করান অনলাইন? আমরা এখানে অনলাইনেও পড়াই, আমরা অফলাইনেও পড়াই। যদি তুমি অফলাইন পড়তে চাও, মালদায় আমাদের কোচিং সেন্টার আছে, মালদা 420 মোড় একদম রেল স্টেশনের পাশে। তুমি আমাদের অফলাইন কোচিং সেন্টারে এসেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদা স্যার ও ম্যাম আছে। কিন্তু যদি কোনো রকমভাবে তুমি অফলাইন কোচিং সেন্টারে আমাদের কাছে না আসতে পারো, তুমি অনলাইনেও আমাদের কাছে কোচিং নিতে পারো। মাথায় রেখো, প্রত্যেকটি মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে যাতে স্বপ্ন সফল হয়, এই জন্য 8 মাস আমরা পড়াবো কেবলমাত্র 999 টাকা কোর্স ফি দিয়ে।
এখানে কয়েকজন স্যার ম্যামের ছবি আছে, কয়েকজন স্যার ম্যামের ছবি আছে। স্যার ম্যাম আমাদের কাছে 9 জনের উপর আছে। আমরা অল সাবজেক্ট তোমাকে পড়াবো, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, অল সাবজেক্ট 8 মাস কেবল 999 টাকায়। টার্গেট WBCS পার্সোনাল অ্যাপ হয় আমাদের, যে অ্যাপে ক্লাস করানো হয়। আর যদি পড়ার ইচ্ছা থাকে, এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, কল করে নিতে পারো, হোয়াটসঅ্যাপ SMS করে নিতে পারো, অসুবিধা নাই। নেই অসুবিধা, নেক্সট পার্টে যাওয়া যাক। নাহলে তোমরা সবাই বলবে ও কোর্স বিক্রি করতে এসছে, পড়াচ্ছেন না। কোর্স বিক্রি করার থিম আসছে না। কেন তুমি 20,000 30,000 টাকা দিয়ে GNM NM কোর্স করতে যাবে? আমি তো দেখি কোর্স ফি কত, 15,000, কোর্স ফি 12,000, 24,000 কোর্স ফি, তাই নাকি? 999 টাকা। স্বপ্ন সফল করার জন্য যদি গাইডেন্সের প্রয়োজন তোমার মনে হয়, তাহলে নিতে পারো, না হলে পার্ট দেখো, যেটা আলোচনা করতে এসেছি সেটা ভালো করে দেখে নাও। রক্তের অবস্থান, রক্ত কোথায় থাকে? তার রক্ত আমাদের বডিতে থাকে। হ্যাঁ, রক্ত কোথায় থাকবে? বডিতে থাকবে দাদা। কিন্তু প্রিয় ভাই ও বোন, রক্তের অবস্থান ডিপেন্ড করে কার উপর জানো? সংবহন তন্ত্রের উপর। মাথায় রেখো, এই সংসারে পৃথিবীতে যাদের মধ্যে রক্ত আছে, তারা হৃৎপিণ্ডের দ্বারা কি হয়, রক্ত গোটা দেহে বাহিত হতে পারে হৃৎপিণ্ডের দ্বারা। আর এই হৃৎপিণ্ডের অবস্থানের উপর ডিপেন্ড করে তৈরি হয় কি জানো? সংবহন তন্ত্র। কোন তন্ত্র? সংবহন তন্ত্র। পৃথিবীতে মেরুদণ্ডী জীব আছে, অমেরুদণ্ডী জীব আছে, এবং উভয়ের মধ্যে ভিন্ন ভিন্ন রকমের রক্ত সংবহন তন্ত্র লক্ষ্য করব। কারো মধ্যে আমরা মুক্ত রক্ত সংবহন লক্ষ্য করব, কারো মধ্যে আমরা বদ্ধ রক্ত সংবহন লক্ষ্য করব। দাদা, মানুষের মধ্যে তাহলে কোন রক্ত সংবহন? বদ্ধ। কারণ আমাদের রক্ত বদ্ধ, ডাইরেক্ট শরীরের সঙ্গে মিশে না। রক্ত হৃৎপিণ্ড থেকে পাস হয়ে ডাইরেক্ট শরীরের সঙ্গে মিশে না। মুক্ত রক্ত সংবহন মানে এই রক্ত ডাইরেক্ট বডি বা শরীরের সঙ্গে মিশে যায়। কোনো বাহকের মধ্যে দিয়ে প্রবাহিত হতে এই রক্ত পছন্দ করে না। যদি পরীক্ষায় বলে মুক্ত রক্ত সংবহনে রক্তের অবস্থান কোথায়, আমি বলবো হৃৎপিণ্ড গহ্বর, আমি বলবো ল্যাকুনা, আমি বলবো হিমোসিল। মুখস্থ হলো? না হলে বোন আমার সঙ্গে আবার বলো, লজ্জা পাবে না, কারণ এই প্রশ্নগুলো অনেকবার পরীক্ষায় আসে। তোমার কাছে 3টা শব্দ হতে পারে বোন, কিন্তু 2025 সালে হয়তো এটা একটা প্রশ্ন রূপে তোমার সামনে উঠে আসতে পারে। কি বললাম? যদি বলে মুক্ত রক্ত সংবহন তন্ত্রের মধ্যে রক্তের অবস্থান কোথায়, আমি বলবো হৃৎপিণ্ড গহ্বর। দাদা, আপনি যে বলেন মুক্ত রক্ত সংবহনে হৃৎপিণ্ডের সঠিক অবস্থান থাকবে না। হৃৎপিণ্ডের অবস্থান প্রকৃত হবে না। হৃৎপিণ্ডের অবস্থান যদি প্রকৃত থাকতো, তাহলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থাকতো। প্রকোষ্ঠ আছে? নাই। যাদের মধ্যে হৃৎপিণ্ডের গঠন প্রাকৃতিকভাবে না, হৃৎপিণ্ডের গঠন প্রকৃত না, তখন আমরা সেখানে হৃৎপিণ্ড গহ্বর বলবো। তাই মুক্ত রক্ত সংবহন তন্ত্রের রক্তের অবস্থানে কি বলবো? হৃৎপিণ্ড গহ্বর, ল্যাকুনা এবং হিমোসিল। আবার হৃৎপিণ্ড গহ্বর, ল্যাকুনা এবং হিমোসিল। কোন রক্ত সংবহনে? মুক্ত রক্ত সংবহনে। গল্পটা যদি বদ্ধ রক্ত সংবহনের কাছে চলে আসে, সেখানে বলতে হবে একদম পিওর প্রাকৃতিক হৃৎপিণ্ডের অবস্থান। সেখানে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বলবো, যেমন মানব হৃৎপিণ্ড 4টি প্রকোষ্ঠের দ্বারা বিভক্ত। বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়, 4টি আছে। যাদের মধ্যে হৃৎপিণ্ড প্রকোষ্ঠ থাকবে, তাদের মধ্যে বদ্ধ রক্ত সংবহন চলবে, মাথায় রাখবে। তাই যদি পরীক্ষায় প্রশ্ন দেয় বদ্ধ রক্ত সংবহন তন্ত্রে হৃৎপিণ্ডে কি থাকে? হৃৎপিণ্ড প্রকোষ্ঠযুক্ত থাকে। কি যুক্ত থাকে? প্রকোষ্ঠযুক্ত। এবং হৃৎপিণ্ড প্রকোষ্ঠ ছাড়া কোথায় রক্ত বাহিত হয়? রক্ত বাহিত হয় রক্তবাহকের মধ্যে দিয়ে। তাহলে যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয়, বলো তো মুক্ত রক্ত সংবহনে রক্ত কোথায় থাকে, আমি বলবো হৃৎপিণ্ড গহ্বর, ল্যাকুনার, হিমোসিল। হৃৎপিণ্ড গহ্বর, ল্যাকুনার, হিমোসিল। হৃৎপিণ্ড গহ্বর, ল্যাকুনার, হিমোসিল। আর যদি তোমাকে প্রশ্ন দেয়, বলো তো বদ্ধ রক্ত সংবহন তন্ত্রে রক্ত কোথায় থাকে, আমি বলবো হৃৎপিণ্ড প্রকোষ্ঠ এবং রক্তবাহক। আশা করি মুখস্থ হয়েছে। নোট ডাউন করে নিবে। এই নোটগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। শুধুমাত্র বই টানা হু 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 করে রিডিং দিলে হয় না বোন আমার। পরিশ্রম করতে গেলে তোমাকে জানতে হবে, স্মার্ট স্টাডি করতে হবে। কোন জায়গাগুলো থেকে পরীক্ষায় বেশি মানে প্রশ্নগুলো উঠে আসছে, সেই জায়গাগুলো আঁকড়ে ধরতে হবে এবং সেই জিনিসগুলো ভালোভাবে পড়তে হবে। বুঝতে পেরেছি? নাহলে তো মার্কেটে এরকম অনেক স্যার ও ম্যাম আছে যারা কেবলমাত্র ওই বিভিন্ন প্রকাশনীর বই ঠুকে জেরক্স করে দিয়ে দেয়। ভালো করে দেখো, ভালো করে দেখো, সুন্দরভাবে দেখো রক্তের পরিমাণ। রক্ত কতখানি আছে আমাদের দেহে দাদা? দাদা গোটা বডিতে তো রক্ত, অনেক রক্ত আছে। তার মানে আমার ওজন তো দাদা ওই 50 কিলো কাছাকাছি, তাহলে আমার দেহে দাদা 30 কিলো কাছাকাছি রক্ত হবে। ধারণা আছে এরকম? না বোন আমার, না। মাথায় রাখবে, এই পৃথিবীতে পুরুষ ও মহিলা এই দুটো জীবই আছে। আছে তো? এখন তো অনেক জীব হয়ে গেছে পুরুষ মহিলার বাইরেও। ঠিক, আমরা আমাদের যে লিঙ্গ লিখি কি না, যেখানে পুরুষ ও মহিলা নির্ধারণ আমরা লিখি, জেন্ডার লিখি আমাদের। ঠিক তো? বর্তমানে তো আমরা দুটোই জানি, পুরুষ ও মহিলা। এখন অনেক জেন্ডারই উঠে আসছে, সেটাকে স্বীকৃতি করতে হবে, সরকারও স্বীকৃতি দিয়েছে। সে বিষয় নিয়ে পরে একসময় আলোচনা করবো। বায়োলজিক্যাল অনেক ফ্যাক্ট থাকে তার মধ্যে। যাই হোক,
টপিকে আসি। তো এই যে আমাদের দেহে রক্ত আছে, রক্তের পরিমাপের উপর ডিপেন্ড করে যদি আমি পুরুষ দেহে বলি, পুরুষ দেহে পাক্কা 5.5 5.5 লিটার রক্ত অবস্থান করে। পুরুষ দেহে কত? 5.5 লিটার। আর মেয়েদের, দাদা মেয়েদের তো অনেক রাগ, ওদের রক্ত একটু বেশি গরম দাদা, প্রত্যেকটা মেয়ে তো খুব অভিমান, তাহলে রক্ত বেশি থাকবে না। মেয়েদের দেহে রক্তের পরিমাণ থাকে কেবল 5 লিটার। কত লিটার? 5 লিটার। ছেলেদের দেহে 5.5। ছেলেরা তো নাচতে শুরু করে দিচ্ছে, দাদা যা কোনো জায়গায় তো মেয়েদের থেকে জিতলাম আমরা। চাপ নিও না, বিয়ের পর বউ এ হাফ লিটার যে রক্ত বেশি আছে না, সে রক্ত চুষে খেয়ে নেবে, ঠিক আছে? তো এটা সম্পূর্ণ ইয়ার্কির থট ছিল। তো মাথায় রাখবে, যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় পুরুষ দেহের রক্তের পরিমাণ কত, আমি বলবো 5.5 লিটার। স্ত্রী দেহের রক্তের পরিমাণ কত, আমি বলবো 5 লিটার, ঠিক আছে? মাথায় রাখবে, হ্যাঁ? যদিও পরবর্তীতে সমান হয়ে যাবে, বিয়ের পর বউ রক্ত চুষে খেয়ে নেবে। আচ্ছা, নেক্সট, রক্তের যে ফ্যাক্টগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন তুলে তুলে দেয়, সে ফ্যাক্টগুলো তোমার সামনে আমি উঠিয়ে রাখছি। গোটা বই পড়ার দরকার নাই, ক্লাসটা করো, নোট ডাউন করো এবং খাতার মধ্যে এই নোটগুলো করে টানা মুখস্থ করো, আর আজ রাতের মধ্যে কভার করে রেডি করো নিজেকে। কারণ 2025 সালে এই ভিডিওগুলো তোমার জন্য কত হেল্পফুল হতে চলেছে তুমি কল্পনা করবে না। এক্সাম হলে যাবে, যখন এক্সাম দিবে তখন বুঝতে পারবে, হ্যাঁ খাটিয়েছিল এক দাদা, ভদ্রলোক খাটিয়েছিল। চলো ফ্যাক্টে আসি। যদি মেরুদণ্ডী প্রাণীদের কথা বলি, মেরুদণ্ডী প্রাণী দেহে রক্তের রং লাল হয়। মেরুদণ্ডী প্রাণী দেহে রক্তের রং লাল হয়, তাহলে তো অমেরুদণ্ডী প্রাণী দেহে রক্তের রং লাল হয় না? হয়, অবশ্যই হয়। কিন্তু পৃথিবীতে যত মেরুদণ্ডী প্রাণী আছে তাদের 99.99%, ওই 0.1% ব্যতিক্রম হতে পারে, সর্বাধিক মেরুদণ্ডী প্রাণী দেহে রক্তের রং কি হয়? লাল হয়। ক্লিয়ার হয়েছে? মেরুদণ্ডী প্রাণীদের রক্তে হিমোগ্লোবিন জাতীয় প্রোটিন রঞ্জক থাকে। অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসছে বোন আমার, অনেকবার। মেরুদণ্ডী প্রাণীদের রক্তের রং লাল হয় কার উপস্থিতির কারণে? হিমোগ্লোবিন আরবিসির মধ্যে থাকে বোন আমার, লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। আর্টসের বাচ্চা তো, যদি আর্টস হয়ে থাকো চিন্তা করো না, সায়েন্স হলে তো জেনে থাকো। যদি আর্টস হয়ে থাকো, আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো, চিন্তা করো না, যেমন বলছি নোট ডাউন করো। আর যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও নোট ডাউন করো, মাথায় রেখো পরীক্ষায় ভুল করা যাবে না। বায়োলজি 50 মার্কের মধ্যে 40+ নাম্বার পেতে হবার, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, বি রেডি। তো হিমোগ্লোবিন জাতীয় এক ধরনের প্রোটিন রঞ্জক থাকে, এই কারণে রক্তের রং কি হয়? লাল। মেরুদণ্ডী প্রাণী দেহে রক্তের রং লাল হওয়ার মুখ্য কারণ কি? তার মধ্যে আছে হিমোগ্লোবিন। কি আছে? হিমোগ্লোবিন। অমেরুদণ্ডী প্রাণী দেহের ক্ষেত্রে রক্ত রসে যদি বাই চান্স কোনো অমেরুদণ্ডী প্রাণীর রক্তের রং লাল বেরিয়ে যায়, অমেরুদণ্ডী প্রাণী যার রক্তের রং লাল, সেই প্রাণী দেহে রক্ত রসের মধ্যে থাকবে হিমোগ্লোবিন। আর মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে লোহিত রক্ত কণিকার মধ্যে থাকবে হিমোগ্লোবিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, VVI। আশা করি তুমি নোট ডাউন করে নিচ্ছ বোন আমার, আশা করি তুমি নোট ডাউন করে নিচ্ছ। যদি মনে এতটুকু ইচ্ছা থাকে JNM ক্র্যাক করার, নোট ডাউন করেছো তো? করে নাও। তো যদি পরীক্ষায় প্রশ্ন দেয় মেরুদণ্ডী প্রাণী দেহে বলো তো হিমোগ্লোবিন কোথায় থাকে, আমি বলবো লোহিত রক্ত কণিকায়। আর যদি বলে অমেরুদণ্ডী প্রাণী দেহে বলো তো হিমোগ্লোবিন কোথায় থাকে, আমি বলবো রক্তরস বা প্লাজমা। যারা জানো ভালো কথা, যারা জানো না, এই রক্তরসকে কিন্তু প্লাজমা বলা হয়, কিছুক্ষণ পর আমি বলে দেবো। মাথায় রাখবে বোন আমার। নেক্সট পয়েন্ট বলেছে যারা পতঙ্গ, আরশোলা চিনো? মেয়েরা তো অনেক মানে কি করবো, ঘৃণাই পায় আরশোলাকে। যারা উড়তে উড়তে গিয়ে গায়ে বসে যায়, এবং গায়ে বসে গেলে কিছু কিছু মামুনিরা চিল্লে ওরে বাবা আমার পৃথিবী ধ্বংস হয়ে গেল, এরকম ভ্যাট, আরশোলা পালাও। তো আরশোলা তো ভয়ের ব্যাপার নেই। তো এই যে আরশোলা, এর মধ্যেও রক্ত আছে। ছোটোবেলা ফড়িং ধরেছো? ফড়িং আমি গ্রামে খেলতাম এবং সেখানে আমি দেখতাম বিকেলবেলার দিকে অনেক রকমের অনেক রঙের ফড়িং ঘুরে বেড়াতো, লাল ফড়িং, তোমার হলুদ ফড়িং, সে ফড়িংটাকে ধরে বেড়াতাম আমরা এবং খুব মজা লাগতো। এই ফড়িং, প্রজাপতি, মৌমাছি, এদের মধ্যে তো রক্ত আছে ভাই, কিন্তু রক্তের রং কই দাদা? কালকে আমি দাদা একটা ঝাঁটা নিয়েছিলাম, কেউ কেউ তো জুতাও নিয়ে নেয় মাঝে মাঝে, ফাটাস আরশোলাকে মেরে দিল। আরশোলা যখন মারা গেল লাল রঙের রক্ত চারিদিকে ছড়িয়ে যায়, রক্তের রং থাকে। প্রজাপতি মরে গেল লাল রঙের রক্ত ছড়িয়ে যায়। মশাকে মারো তো ফাটাক লাল রঙের রক্ত ছড়ায়। অনেকে বলছে লাল রঙের রক্ত ছড়ায়, আর মশার মধ্যে যে রক্তটা থাকে ওটা তোর রক্ত রে। মশা দেখবা যখন ঘুরে বেড়ায় তোমার রক্ত খেয়ে তো থাকে। তো এদের রক্তের রং থাকে না। হ্যাঁ, তো যে পতঙ্গ আছে, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে রক্তে কোনো রঞ্জকই নাই। এখানে তো হিমোগ্লোবিন আছে তার জন্য লাল, হিমোগ্লোবিন আছে তার জন্য লাল, কিন্তু পতঙ্গ শ্রেণীর প্রাণীদের রক্তের মধ্যে কোনো রঞ্জকই থাকে না, এই জন্য এদের রক্ত বর্ণহীন হয়। আর মাথায় রাখবা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পতঙ্গদের এই বর্ণহীন রক্তকে হিমোলিম্ফ বলে, VVI। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে একটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যদি তোমাকে প্রশ্ন দেয় যে পতঙ্গর মধ্যে যে রক্ত থাকে সেই রক্ত কি নামে পরিচয় পায়, আমি বলবো হিমোলিম্ফ। কি বলবো?
হিমোলিম, কি বলবো? হিমোলিম। নেক্সট পয়েন্ট কি বলেছে? রক্ত অন্যতম প্রধান রঞ্জক হলো হিমোগ্লোবিন ও হিমোসায়ানিন। আমরা অলরেডি হিমোগ্লোবিন পড়লাম। মেরুদণ্ডী প্রাণী দেহে থাকলে সেটা লোহিত রক্তকণিকায় থাকবে, অমেরুদণ্ডী প্রাণী বললে সেটা রক্তরসে থাকবে। এই হিমোগ্লোবিন ছাড়াও আরেকটা রঞ্জক খুব ফেমাস যেটা রক্তের মধ্যে থাকে, তার নাম কি? তার নাম হচ্ছে হিমোসায়ানিন। হিমোগ্লোবিন, হিমোসায়ানিন। যদি তোমাকে কপচি শ্রেণীর প্রাণীর কথা বলা হয়, কাকে বলে? চিংড়ি, কাঁকড়া খেয়েছ? গ্রাম বাংলার ছেলে মেলে হলে তো চিংড়ির চপ, কাঁকড়া ভাজা অনেকে হয়তো খায়নি, কিন্তু গ্রাম বাংলার যারা ছেলে মেয়ে আছে কাঁকড়া ভেজে অবশ্যই খেয়েছে। এই চিংড়ি, কাঁকড়া এদেরকে কিন্তু কপচি শ্রেণীর প্রাণী বলা হয়। আর এদের দেহে রক্ত রসে, অমেরুদণ্ডী প্রাণী তো, চিংড়ি মেরুদণ্ড কবে থেকে আছে? অমেরুদণ্ডী প্রাণী তো। আর অমেরুদণ্ডী প্রাণী কোথায় থাকে? রক্ত রসে। রক্ত রসে হিমোগ্লোবিন না থাকে, আমাদের হিমোসায়ানিন। কি থাকে? হিমোসায়ানিন। আর এই হিমোসায়ানিন থাকার জন্য এখানে তাম্র গঠিত একটি রঞ্জক তৈরি হয়, যার জন্য এদের রক্তের রং কি হয়? নীলা প্রকৃতির VVI। কি প্রশ্ন আসতে পারে দাদা এই পয়েন্টটা থেকে? আপনি তো বললেন ইম্পর্টেন্ট, ডায়লগও তো ভালো দিচ্ছেন, তার মানে পরীক্ষায় তো প্রশ্ন থাকতে পারে কি না? থাকলে দাদা কি প্রশ্ন থাকবে? পরীক্ষায় যদি প্রশ্ন থাকে, দু রকম প্রশ্ন এখান থেকে থাকতে পারে, যে কপচি শ্রেণীর প্রাণীদের দেহে কোন রঞ্জক থাকে, আমাকে বলতে হবে কপচি শ্রেণীর প্রাণী দেহে একটাই রঞ্জক থাকে, যে রঞ্জকটাকে আমি কি বলবো? হিমোসায়ানিন। কি বলবো? হিমোসায়ানিন। হিমোসায়ানিন কোথায় থাকে? রক্তরস বা প্লাজমার মধ্যে থাকে। আর হিমোসায়ানিন যে সকল প্রাণীদের থাকবে তাদের রক্তের রং কি হবে? রক্তের রং হবে নীলাভ। কি রক্তের রং হবে? নীলাভ। পয়েন্ট করেছো? নোট ডাউন করে নিচ্ছ? তোমার ভবিষ্যৎ বোন তোমার হাতে, আমার কি হস্তক্ষেপ? আমি আসবো, পড়াবো, চলে যাবো, কিন্তু তোমার বাড়িকে তুলতে গেলে তোমাকে খাটতে হবে। তোমার মা বাবার ভবিষ্যৎ ঠিক করতে গেলে তোমাকে খাটতে হবে। পরিবার যদি আজকে অভাবে থাকে, সে অভাব দূর করার ক্ষমতা তোমার আছে। আর আমি জানি অভাবে কতটা পরিশ্রম লাগে সংসারটাকে উঠিয়ে আনতে। আজ তুমি যে ঘর থেকে আমার ভিডিও দেখছো, মাটির ঘর হতে পারে, দালান ঘর হতে পারে, কিন্তু তার থেকে বেশি ক্ষমতা তোমার আছে। আর তুমি করতে পারবে, এটা আমিও জানি, তুমিও জানো। শুধু একটাই দরকার জিনিস এখানে, পরিশ্রমের। তার দরকার পরিশ্রম। পরিশ্রম করতে হবে বোন। পরিশ্রম ছাড়া জীবনে সাকসেস কে পেয়েছে? ইতিহাস তুলে দেখো, সবাই পরিশ্রম করেছে। সন্ন্যাস নিতে হবে, 5-6 মাস বাকি আছে পরীক্ষা, 5-6 মাস তোমাকে সন্ন্যাস নিতে হবে একদম, এর বাইরে থাকবে না। আচ্ছা, একটা পয়েন্ট ছুটে গেল ওখানে, আমি বলে দিই তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। এই যে হিমোগ্লোবিনের নাম বললাম না, আমি হিমোগ্লোবিনের একটা ক্লাস দিব তোমাদের, চ্যানেলে যাবে, হিমোগ্লোবিনের একটা ক্লাস পেয়ে যাবে। যদি ক্লাস ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দাও, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের জন্য এখানে এটুকুটাই রাখিনি, আমি তোমাদের জন্য নেক্সট MCQ কোশ্চেনও রেখেছি, যে কোন প্রশ্নগুলো ক্যাটাগরি 1 ও ক্যাটাগরি 2 এর জন্য ইম্পর্টেন্ট। ভিডিওতে বরকরার থাকো, ঠিক? ভিডিওতে বরকরার থাকো, আর দয়া করে স্কিপ করে এখন কোশ্চেনে চলে যেও না। টপিকটা পড়ো, দেন কোশ্চেনে যাও, কোশ্চেনের উত্তর দাও কমেন্ট বক্সে, এবং জীবনটাকে গড়ো। ক্লিয়ার হয়েছে? চলো, কি বলছি আমি? ছেলে মেয়ে তো বুঝালাম, ঠিক আছে? কোথায় গেল রে? এই ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, এই জায়গাটা ভালো করে দেখো। তো হিমোগ্লোবিন আমি পরে ক্লাস দিব বলেছি, এখানে একটা ছোট্ট টপিক হিমোগ্লোবিন থেকে মাথায় রেখো। মানব দেহে 100 ml রক্তে, যদি আমি 100 ml রক্ত আমার দেহ থেকে বের করে নিই, এই 100 ml রক্তের মধ্যে 14.5 গ্রাম হিমোগ্লোবিন থাকবে। আর এই লাইনটা এতটা ইম্পর্টেন্ট যতটা তোমার বার্থডেও তোমার কাছে না, বার্থডে বা হ্যাপি বার্থডে তোমার যে ডেট, সেটা তোমার কাছে ইম্পর্টেন্ট আমি জানি, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট হলো এই লাইনটা, কারণ 2025 সালে যে কোনো মুহূর্তে এই কোশ্চেন উঠিয়ে আসতে পারে। সাকসেস পেতে হবে, আর এ বছরই পেতে হবে, আর এটা তার জন্য নোট ডাউন করতে হবে। নোট ডাউন করো বোন আমার, নোট ডাউন করো, লেপের নিচে লুকিয়ে থেকে লাভ নাই, উঠো, খাটো, নোট ডাউন করো, কারণ পরীক্ষায় এগুলো ইম্পর্টেন্ট টপিক। নেক্সট, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ যদি কমে যায়, কোনো কারণে রক্তে হিমোগ্লোবিন কমে যায়, তবে তার ফলে অ্যানিমিয়া বা রক্তহীনতা রোগ হয়। এইটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় এসে থাকে। তো রক্তের যে মূল ইম্পর্টেন্ট টপিকগুলো আছে তোমার সামনে তুলে রাখলাম, তুমি নোট ডাউনও করেছো আশা করি। এবার কিছু রোগ, আমরা রক্ত যখনই পড়ি কি না, আমরা ওই প্লাজমা, আমরা ওই রক্তকণিকা ফাটিয়ে পড়িনি। আর ওই রক্তকণিকা 3টা ভাগ দাদা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচকণিকা, এরকম শেষ করে দিই দাদা। কিন্তু প্রিয় ভাই ও বোন আমার, এই লোহিত রক্ত, শ্বেত রক্ত আর অনুচক্রিকার শুধুমাত্র পয়েন্টটুকুটা পড়লে হবে না, এগুলোর অধিক পরিমাণ বৃদ্ধি যদি রক্তে পায় তবে কোন ধরনের রোগগুলো সৃষ্টি হয়, এগুলোও ইম্পর্টেন্ট টপিক। এগুলোর যদি পরিমাণ রক্তের মধ্যে কমে যায়, লোহিত রক্ত কণিকা রক্তে কমে গেল, শ্বেত রক্ত কণিকা রক্তে কমে গেল, অনুচক্রিকা রক্তের মধ্যে কমে গেল, তবে তার ফলেও কি রোগ সৃষ্টি হয়, সেটাও ইম্পর্টেন্ট টপিক। তো সেটা একটু দেখে নাও আমার সঙ্গে। তো লোহিত রক্ত কণিকা যদি শরীরে বৃদ্ধি পায়, বেড়ে যায়, এই বৃদ্ধি পাওয়ার ফলে যে রোগটা হয় তাকে কি বলে? পলিসাইথিমিয়া। খুব ইম্পর্টেন্ট নাম বোন আমার, খুব ইম্পর্টেন্ট নাম। আজ লাইফে সাকসেস পাওয়ার জন্য তোমার প্রিয়তমের নাম তোমার কাছে যতটা ইম্পর্টেন্ট না হওয়া দরকার, তার থেকে বেশি ইম্পর্টেন্ট এটা।
কারণ এটা ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 যে কোনো রকমভাবে পরীক্ষা আসতে পারে। তো লোহিত রক্তকণিকার পরিমাণ রক্তে যদি বেড়ে যায় তাকে বলবো পলিসাইথেমিয়া। কি বলবো? পলিসাইথেমিয়া। কি বলবো বোন আমার? পলিসাইথেমিয়া। আমার সঙ্গে বলো বোন, লজ্জা পাবে না। লোহিত রক্তকণিকার পরিমাণ রক্তে বেড়ে গেলে তাকে কি বলবো? পলিসাইথেমিয়া। হ্রাস পেলে, কমে গেলে, আরবিসি বা লোহিত রক্তকণিকা রক্তে কমে গেলে সেটা হয় অ্যানিমিয়া। কমে গেলে অ্যানিমিয়া, বেড়ে গেলে পলিসাইথেমিয়া। কমে গেলে অ্যানিমিয়া। লজ্জা পাবে না বোন আমার, ছোটবেলা পড়তে তো, মা বাবা যখন পড়াতো পড়তে তো, মনেও থাকতো তখন। এখনও সেভাবে পড়তে হবে, এখনও মুখে উচ্চারণ করতে হবে। কে কি বলছে সেটা দেখে ম্যাটার নাই, সেটা দেখে কোনো লাভ নাই। বলো আমার সঙ্গে, লোহিত রক্তকণিকা বেড়ে গেলে পলিসাইথেমিয়া, লোহিত রক্তকণিকা কমে গেলে অ্যানিমিয়া, বেড়ে গেলে পলিসাইথেমিয়া, কমে গেলে অ্যানিমিয়া, বেড়ে গেলে পলিসাইথেমিয়া, কমে গেলে অ্যানিমিয়া। হয়ে গেছে আশা করি। শ্বেত রক্তকণিকার মধ্যে আসছি বোন আমার। শ্বেত রক্তকণিকা যদি বেড়ে যায়, রক্তের মধ্যে বেড়ে যায়, সেটাও ক্ষতি। এর ফলে যে রোগ হয় সেটাকে বলে লিউকিমিয়া। কি বলে? লিউকিমিয়া। ভদ্র ভাষায় বাংলায় বলতে গেলে, খাঁটি বাংলায় বলতে গেলে ব্লাড ক্যান্সার রে বেটা, ব্লাড ক্যান্সার। রক্তে শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে এটাকে বলবো লিউকিমিয়া, এর অপর নাম ব্লাড ক্যান্সার। আর যদি হ্রাস পায় তাহলে কি হবে? তার ফলে হবে লিউকোপিনিয়া। কি হবে? লিউকোপিনিয়া। বেড়ে গেলে লিউকিমিয়া, বেড়ে গেলে লিউকিমিয়া, কিমিয়া, বেড়ে গেলে কিমিয়া, লিউকিমিয়া, কমে গেলে লিউকোপিনিয়া। এবং এই বেড়ে যাওয়ার ফলে ব্লাড ক্যান্সারটা হয়, এটা মাথায় রাখার চেষ্টা করবে। নেক্সট, অনুচক্রিকা। যদি কোনো কারণে অনুচক্রিকা রক্তের মধ্যে বেড়ে যায় তাহলে তার ফলে যে রোগটা হয় সেটাকে বলবো থ্রাম্বোসাইটোসিস। কি বলবো? থ্রাম্বোসাইটোসিস। লজ্জা পাবে না বোন, প্লিজ বলো। লাইফের ব্যাপার যখন ম্যাটার করে না, কে কি ভাবছে সেটা ভেবে লাভ নাই। যদি অনুচক্রিকা বা প্লেটলেট রক্তে বেড়ে যায় তার ফলে যে জিনিসটা হয় সেটাকে বলে থ্রাম্বোসাইটোসিস। কি বলে? থ্রাম্বোসাইটোসিস। আর যদি কমে যায় তাহলে পারপুরা। কমে গেলে পারপুরা, কমে গেলে পারপুরা। নোট ডাউন করেছো? স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে নিবে। আমি আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দিয়ে দিব, যদি সম্ভব হয়। আমাদের টার্গেট WBCS অনলাইন একটা ওয়েবসাইট হয়, targetwbcs.online। সেই ওয়েবসাইটে গিয়েও নোটটা পেয়ে যেতে পারো। ঠিক, ফ্রি পেইড সব ব্যাচের জন্য রেখে দিলাম। এবার আসি MCQ। খুব পড়লে তো দাদা, যা পড়ালেন না খুব ভালো লাগলো, কিন্তু বোন পড়ে তো লাভ নাই, প্রশ্ন ধরবো তো। অনলাইন পড়াচ্ছি তার মানে কি প্রশ্ন ধরবো না? আর আমার কর্তব্য যেমন প্রশ্ন ধরা, তোমার কর্তব্য কমেন্ট বক্সের মধ্যে সে প্রশ্নের উত্তরগুলো দেওয়া। আশা করি প্রস্তুত আছো। ফার্স্ট কোশ্চেন ক্যাটাগরি 1 থেকে হতে পারে, ক্যাটাগরি 2 থেকে হতে পারে। তোমার সামনে কমেন্ট বক্সটা খুলো, কোশ্চেনের উত্তরটা দাও। পার কোশ্চেনের জন্য তোমাকে অনেক সময় দেবো, যেহেতু বেশি ভালোবাসি তোমাদের। 10 সেকেন্ড। ফার্স্ট কোশ্চেন 10 সেকেন্ডের জন্য তোমাদের সামনে। রক্তে পিএইচ স্কেলের স্বাভাবিক মাত্রা কত? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। কমেন্ট বক্সটা খুলো, কমেন্ট বক্সে কমেন্ট করো। তুমি রেকর্ডেড ভিডিও দেখতে পারো, তাতে কোনো যায় আসে না। উঠো, হাতটা বের করো, কমেন্ট বক্সে ক্লিক করো এবং কমেন্ট করো। আমি জানতে চাই আমার বোন বা ভাই যে আমার ভিডিওটা দেখছে সে কি আদৌ এর প্রশ্নের উত্তরটা জানে? কমেন্ট করো। রক্তে পিএইচ স্কেলের স্বাভাবিক মাত্রা কত? 10 সেকেন্ড শেষ। কমেন্ট হয়েছে আশা করি তোমার। আমার উত্তর বলার আগে তোমাকে কমেন্ট করতে হবে ভাই, দেখি তোমার কত ক্ষমতা, তাহলে ক্লাস করে মজা আসবে। তুমি লাইভ ভিডিও দেখো কি রেকর্ডেড ভিডিও দেখো, কমেন্ট বক্সে কি তোমাকে কমেন্ট করতে হবে। ঠিক তো? রক্তে পিএইচ স্কেলের স্বাভাবিক মাত্রা কত? আমি বলবো 7.35। কিছু কিছু বই 7.45ও থাকে। প্লিজ রিকোয়েস্ট হাত জোর করে, এটা নিয়ে আমার সঙ্গে ঝগড়া করবে না। কিছু কিছু বই 3.5, কিছু কিছু বই 7.5 আছে। ঠিক, নেক্সট কোশ্চেন স্ক্রিনের সামনে তোমাদের 10 সেকেন্ড সময়ের জন্য। কি কোশ্চেন বলেছে? নিম্নলিখিত অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে কোন ধরনের রক্ত উপস্থিত থাকে? 10 সেকেন্ডের জন্য স্ক্রিনের সামনে তোমাদের কোশ্চেন। উঠো, কমেন্ট বক্সে কমেন্ট করো। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কোন ধরনের রক্তরঞ্জক উপস্থিত? হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, রক্তরঞ্জকবিহীন এবং উপরে কোনোটি নয়। 10 সেকেন্ড শেষ। আরে বোন কমেন্ট করেছো? কমেন্ট করে দাও। কার অপেক্ষায় আছো? কার অপেক্ষায় আছো? কমেন্ট করো। কি বলেছে? অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কি আছে তাহলে? আছে অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডীদের মধ্যে সর্বাধিক হিমোগ্লোবিন থাকে। রঞ্জকবিহীন তো হয় না, পতঙ্গরা রঞ্জকবিহীন হয়। হ্যাঁ, অনেক অমেরুদণ্ডী প্রাণী আছে যারা রঞ্জক যাদের মধ্যে থাকে না। ঠিক, সেগুলো পতঙ্গর মধ্যে পড়ে যায়। পতঙ্গ যদি ক্লিয়ার বলতে হয় আমি বলবো সর্বাধিক পরিমাণ হিমোসায়ানিন থাকে। বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। যদি এখানে পতঙ্গভুক্ত বলতো আমি বলতাম কোনো রকম রঞ্জক নেই, রঞ্জকবিহীন। মাথায় ঢুকেছে? নেক্সট। আচ্ছা, পতঙ্গদের রক্তকে কি বলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে, দেখি জানো কি জানো না। কিছুক্ষণ আগে পড়লাম। নেক্সট কোশ্চেন তোমাদের স্ক্রিনের সামনে 10 সেকেন্ড সময়ের জন্য। পতঙ্গ শ্রেণীর প্রাণীদের মধ্যে কোন ধরনের রক্তরঞ্জক উপস্থিত থাকে? কিছুক্ষণ আগে ধরলাম, কোশ্চেনটা আমি দিয়েই দিচ্ছি। তো বলো, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের মধ্যে যে রক্ত উপস্থিত থাকে সে রক্ত কি নামে পরিচয় পায়? মানে সে রক্ত কি আছে কি নাই? পতঙ্গ শ্রেণীর হিমোগ্লোবিন, হিমোসায়ানিন,
রক্তবিহীন রঞ্জক বা রক্তরঞ্জকবিহীন, ওপরে কোনোটিই নয়। পতঙ্গ অলরেডি বলেই দিলাম, 10 সেকেন্ডও শেষ হয়ে গেল। দেখো তোমরা কমেন্ট করেও ফেলেছো আশা করি, যদি না করে থাকো তাহলে তোমার মতো গান্ডু পৃথিবীতে নাই। প্রিয় ভাই ও বোন আমার, কথাটা শুনো, তুমি ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলার মধ্যে যে জেলা থেকে আমার ভিডিও দেখো, তুমি সুন্দরবন থেকে দেখছো কি তুমি দার্জিলিং থেকে দেখছো, আমার কোনো যায় আসে না, কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো কী হবে, যদি বলতো মেরুদণ্ডী আমি বলতাম হিমোগ্লোবিন, যদি বলতো বেশিরভাগ অমেরুদণ্ডী আমি বলতাম হিমোসাইনিন, নীলা প্রকৃতির কবচি শ্রেণীর মধ্যে লক্ষ্য করা যায়। যদি বলতো পতঙ্গ আমি বলবো রঞ্জকবিহীন, রক্ত নাই, মানে রক্ত আছে রঞ্জকবিহীন রক্ত, হিমোলিম্ফ বলা হয়। আশা করি জানো তোমরা। নেক্সট পয়েন্ট বা নেক্সট কোশ্চেন স্ক্রিনের সামনে, আশা করি তোমরা এটা উত্তর দিতে পারবে। পুরুষ দেহে রক্তের পরিমাণ কত? কিছুক্ষণ আগেই বললাম, পুরুষ দেহে রক্তের পরিমাণ কত? একজন পুরুষ দেহে, আমার সুস্থ পুরুষ, রক্তের পরিমাণ কত? কমেন্ট করো, কমেন্ট করো, পুরুষ দেহে রক্তের পরিমাণ কত? জানো? জানো না? আমি বলে দিই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তুমি পরীক্ষার আগে আমার ভিডিও দেখছো কি পরীক্ষার পর? কমেন্ট বক্সে কমেন্ট করেছো তো? আচ্ছা, যদি জেনে থাকো 5.5 লিটার বা 5.5 লিটার, ঠিক? স্ত্রী দেহে যেটা 5 লিটার হয়ে যায়, এটা মাথায় রাখবে, হ্যাঁ? নেক্সট কোশ্চেন স্ক্রিনের সামনে, মানব দেহে শ্বেত রক্ত কণিকার পরিমাণ বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন রোগটি হয়? আর এটি থাকলো তোমাদের বাড়ির হোমওয়ার্ক। মানব দেহে যদি শ্বেত রক্ত কণিকার পরিমাণ বৃদ্ধি পায় তবে কোন রোগটি হয়? এটি থাকলো তোমাদের বাড়ির হোমওয়ার্ক। আর এই প্রশ্নটির উত্তর অবশ্যই কমেন্ট বক্সে তোমরা দিয়ে যাবে। যারা পেইড ব্যাচের বাচ্চা আছো, এখন ক্লাসটি করছো, তোমাদের অ্যাপে, তোমাদের যে অ্যাপ আছে সেখানে আরও কিছু কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো আমি দিয়ে রাখছি, হ্যাঁ, আরও কিছু এরকম আরও কিছু প্রশ্ন আছে, 30-40 সরি কটা আছে রে, 60টার মতো কিছু কোশ্চেন আছে, আরও 60+ কোশ্চেন, যে কোশ্চেনগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এরকম প্রশ্ন তোমরা অবশ্যই আমাদের কাছ থেকে কালেক্ট করে নিবে। অল দ্য ভেরি বেস্ট যারা প্রিপারেশন নিচ্ছ, যারা এখনও প্রিপারেশন শুরু করোনি, প্রস্তুতি শুরু করো, খাটো উঠো, এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ক্লাস কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করে দিবে। অল দ্য ভেরি বেস্ট 2025 সালের জিএনএম এএনএম প্রিপারেশনের জন্য।